শাহবাগী আর শাপলাপন্থীদের দ্বন্দ্বে বিপাকে পড়েছে সরকার। এরই মধ্যে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রশ্ন উঠেছে, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করায় সরকার কেন বিক্ষোভকারীদের দমনে কড়া অবস্থান নিয়েছে? আমাদের বিশ্লেষণ হলো, তিনটি কারণে সরকার যে কোনো মূল্যে বিক্ষোভ সমাবেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে, যার মধ্যে আছে আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের ইমেজ নষ্ট হওয়ার সংকট। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, দুঃখের সাথে জানাচ্ছি, মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি মারা গেছে। শিশুটিকে অচেতন অবস্থায় গত ৬ মার্চ জেলা সদর হাসপাতালে আনা হয়। সবশেষ ৮ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয় সিএমএইচে। সেখানে লাইফ সাপোর্টের মধ্যে ১৩ মার্চ আসে শিশুটির মৃত্যুর খবর। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে, মাগুরায় নির্যাতিত শিশুটি বেলা ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি সকালে ৩ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ২ বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। মাগুরায় এই শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী নিপীড়ন বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ নানা দাবিতে গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ দেশের নানা জায়গায় আন্দোলন চলছিল। গড়ে উঠেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। এই ব্যানারটির নেতৃত্বে আছে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশফাকা খাতুন এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। তারা ৫ দফা দাবি নিয়ে আইন উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং আইন উপদেষ্টা তাদের দাবিকে যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন। ১১ মার্চ বিকেলে বিক্ষোভ করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। এদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি পেটা করে। ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা ২:৩০টার দিকে গণপদযাত্রাটি শুরু হয়। ৯ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এই ঘটনায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের ১২ নেতা কর্মী সহ অজ্ঞাত পরিচয় ৭০ থেকে ৮০ জনকে। দর্শক, মাগুরায় শিশু ধর্ষণ সহ নারীর উপর বিভিন্ন ধরনের সহিংসতার দৃষ্টান্তমূলক বিচার যারা দাবি করলেন, তারাই এখন মামলার আসামি। ১১ মার্চ সন্ধ্যায় বিভিন্ন অঙ্গনের নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করেন। সেখানে আরো অনেকের মধ্যে বক্তব্য দেন ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তার। এরপরে লাকিকে সামনে রেখে শাহবাগী ট্যাগিং এর রাজনীতিতে যুক্ত হয় নতুন মাত্রা। নারী নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন ধামাচাপা পড়ে যায় শাহবাগ ইস্যুর আড়ালে। শাহবাগীদের প্রতিহত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ইনকিলাব মঞ্চ। লাকি আক্তার ও তার সহযোগী যারা পুলিশের উপর হামলায় জড়িত ছিল তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে বলে জানানো হয়। এমনকি সেখানে গরু জবাই করে ইফতারের আয়োজন করার মতো কর্মসূচির ঘোষণাও আমরা দেখেছি। আবার এসবের মধ্যে এসেছে শাহবাগের সভা সমাবেশ নিষিদ্ধ করার সরকারি ঘোষণা। ১৩ মার্চ ডিএমপির এক আকস্মিক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্ট রোডে যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। আমরা জানি সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় অনেক আগে থেকেই সভা সমাবেশ নিষিদ্ধ। ফলে শাহবাগকে টার্গেট করে নতুন বিজ্ঞপ্তি জারির বিষয়টি অনেকের চোখ এড়ায়নি। আমাদের বিশ্লেষণ বলছে, ৩টি কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এক, ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে আন্দোলনকে সরকার সহজভাবে নিতে পারছে না। বিশেষ করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের এই আন্দোলন কর্মসূচিকে সরকার থ্রেট হিসেবে মনে করে। সরকার মনে করে এই প্ল্যাটফর্মে যারা আন্দোলন করছে তারা বাম ঘরানার। লাকি সহ গণজাগরণ মঞ্চের সাবেক নেতারা এতে অংশ নেয়। তারা সরকারের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্র করতে পারে। দ্বিতীয়ত, সরকার পক্ষের মধ্যে বিভাজন। ইতিমধ্যে ধর্ষণ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের গ্রেপ্তারে ইনকিলাব মঞ্চ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। আবার যাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে তারাও জুলাই আগস্টে আন্দোলনে অংশ নিয়েছিল। ফলে এই দুটি গ্রুপের বিবাদ নিয়ে সরকারের মধ্যে থাকা ডান ও বামপন্থী গ্রুপের মধ্যে স্পষ্ট বিভাজন হয়ে পড়েছে। এ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক লম্বা স্ট্যাটাস দেওয়ার পর দ্বন্দ্বটি আরো স্পষ্ট হয়ে উঠেছে। মাহফুজ আলম তার স্ট্যাটাসে জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধের সহযোগী বলে মন্তব্য করেছেন। এতে বেজায় চটেছে জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে মাহফুজ আলমের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, মাহফুজ আলম একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তার এই বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার একাধিক সূত্র বলছে, মাহফুজ আলমের ওই পোস্টের পর সরকারের জন্য শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে গেছে। সরকারের বাম ও উদারপন্থী গ্রুপটি ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষের, আবার ডানপন্থী বিশেষ করে জামাত ইসলামী, শিবির ও অন্যান্য ইসলামিক দলগুলো যারা সরকারকে শুরু থেকে বিনা শর্তে সমর্থন দিয়ে আসছে তারা শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরোধী। সরকার এই মুহূর্তে এমনিতেই নানা চাপে আছে। নতুন করে নিজের মিত্রদের মধ্যে বিরোধ বাঁধিয়ে সরকার আরো চাপে পড়তে চায় না। সেজন্য সভা সমাবেশ করতে দিলে দুই গ্রুপ মারমুখী অবস্থানে চলে যেতে পারে, যেটি সরকারের জন্য নতুন বিপদ ডেকে আনবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। 13 মার্চ বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন। অধ্যাপক ইউনূস ও গুতেরেস কক্সবাজারে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করার কথা রয়েছে। সরকার একাধিক সূত্রগুলো বলছে, একদিকে ভারত সরকারের সাথে সম্পর্কের অবনতি এবং অন্যদিকে মার্কিন প্রশাসনের ট্রাম্পের আগমন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূস সরকারকে বেশ খানিকটা কোণঠাসায় ফেলে দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র প্রায় সব ধরনের আর্থিক অনুদান ও সুবিধা বন্ধ করে দিয়েছে। সরকার নানা লবিতে চেষ্টা করেও ট্রাম্প প্রশাসনের মনোরঞ্জন করতে পারছে না। আবার যুক্তরাষ্ট্রের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ায় জাতিসংঘ 1 এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নামিয়ে আনছে। রাজনৈতিক অস্থিতিশীলতা সামাল দিতে না পারায় ইউনূস সরকারের উপর আস্থা হারিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবের এই সফরকে বেশ সফলতা হিসেবে প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু জাতিসংঘের মহাসচিবের এই সফর থেকে বাংলাদেশের অর্জনের কিছু না থাকায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিবের সফরকালে ধর্ষণ বিরোধী আন্দোলনের কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সরকার আম ও ছালা দুটোই যাওয়ার মতো অবস্থা হবে। সরকারের কয়েকজন উপদেষ্টা সূত্রে আমরা জানতে পেরেছি, জাতিসংঘ মহাসচিবের কাছে এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠির কয়েকটি বিষয় নিয়ে সরকারকে ভাবিয়ে তুলেছে। একটি বিষয় হলো, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। বঙ্গবন্ধুর বাড়িসহ সারা দেশে 35টি জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুরের দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমের বদৌলতে সবাই দেখেছে। এর মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অফিস বাংলাদেশে খোলার আবেদন জানিয়েছে।
গুতেরেস সফরে যদি পুলিশ আন্দোলনকারীদের উপর চড়া হয় তাহলে বিশ্ব মিডিয়াতে ফলাও করে প্রচার পাবে, যেটি আওয়ামী লীগের দাবিকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে। ফলে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পক্ষে তখন একটি মত তৈরি হতে পারে বলে আশঙ্কা সরকারের নীতি নির্ধারক মহলের। দর্শক, এমন আশঙ্কা যে সরকারের মধ্যে আছে সেটি আমরা দেখতে পেয়েছি সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্যে। 13 মার্চ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আপনাদের কাছে অনুরোধ, শিশুটিকে ধর্ষণের ঘটনায় যারা দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে আপনারা সজাগ থাকবেন। এ বিষয়ে কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না। দর্শক, সূত্রগুলো বলছে এর আগেও সরকারের পক্ষ থেকে যমুনা ও সচিবালয়ের সামনে সমাবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু তা মানেনি কেউ। পুলিশ মাঝে মাঝে লাঠিচার্জ করে হটিয়ে দিয়েছিল আন্দোলনকারীদের, কিন্তু এবার কোনোভাবেই আন্দোলনকে জমতে দিতে চায় না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।